এখন আমরা পড়ব তোমার আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে বা তোমার শ্বসনতন্ত্র বাংলায়, সেটা সম্পর্কে। বইয়ের মধ্যে প্রথমে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেগুলো হচ্ছে যেমন আমাদের আমি যে জিনিসগুলো আগের চ্যাপ্টারগুলোতে পড়ানোর সময় বলছি, যে অক্সিজেন কোথা থেকে আসে, কোথায় যায়, তারপর কী কাজে ব্যবহৃত হয়, কী হিসাবে ফিরে আসে। তারপরে আবার আমি একটু রিক্যাপ করতেছি। জাস্ট এখানে বইতে অনেক কিছুই লেখা আছে আসলে, যে জিনিসগুলো আসলে কঠিনভাবে লেখা। তুমি জাস্ট ইজিলি ভাবো, এখানে দিনে বই মানে পড়া যে তোমার পড়া লাগবে এরকম কিছু না। তুমি সাধারণভাবে ভাবো, আমরা মানে প্রতিদিন আমরা কি করি? প্রতিদিন আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি তা হচ্ছে আমরা শ্বাস নেই, সেই শ্বাসটা নেওয়ার পর আমরা একটা শ্বাস ছাড়ি, ঠিক আছে? যখন আমরা শ্বাস নিই তখন নেই অক্সিজেন, যখন শ্বাস ছাড়ি তখন ছাড়ি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সেই অক্সিজেনটা কোথা থেকে আসে, এবং আমরা যে শ্বাসটা ছাড়ার পর যে কার্বন ডাইঅক্সাইডটা যায় সেটা কই যায়? সহজ উত্তর, ঠিক আছে? তাহলে দেখো, এই জিনিসটা তোমারে আমি প্রথমে সংক্ষিপ্ত আকারে বুঝাই দিই। দেখো, প্রথমে আমরা যে শ্বাস ছাড়ি, ধরো এটা হচ্ছে আমাদের মুখ, এটা হচ্ছে আমাদের মুখ ধরো, ঠিক আছে? এখন এখান থেকে আমরা ছাড়ি প্রতিদিন কি? অক্সিজেন। এবং সেই অক্সিজেনটা ছাড়ার সাথে সাথে, না তোমার ডাইরেকশন ভুল দিছি, তারা আমরা কি করি? অক্সিজেন নেই, তাহলে এটা হচ্ছে ইনওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে? অক্সিজেন নেই, আর ছাড়ি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এখন এই যে অক্সিজেন আসে এবং এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যায়, কই যায়? সেই উত্তরটাই হচ্ছে আমার একটা হচ্ছে উদ্ভিদ। সেই উত্তরটা হচ্ছে উদ্ভিদ। উদ্ভিদ কি করে? একটা প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদেরকে দেয়। উদ্ভিদ একটা প্রক্রিয়ায় আমাদের অক্সিজেনটা দেয়। সেই প্রক্রিয়ার নাম কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে উদ্ভিদ যে প্রক্রিয়ায় আমাদেরকে অক্সিজেনটা দেয় সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এবং আমরা যে প্রক্রিয়ায় শরীরের মধ্যে, কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করি তাকে আমরা বলবো শ্বসন, ঠিক আছে? তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি হয়? শ্বসন। বা অক্সিজেনটা কীভাবে আসে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। ইভেনচুয়ালি সেই কার্বন ডাইঅক্সাইডটা কই যায়? সেই কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করে উদ্ভিদ। কোথায় গ্রহণ করে? এই যে সালোক সংশ্লেষণের মধ্যে গ্রহণ করে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডের মেইন ডেস্টিনেশন হচ্ছে সালোক সংশ্লেষণে সাহায্য করা। আর যে অক্সিজেনটা আসে, সেই অক্সিজেনটা আসার পর সে কোথায় অংশগ্রহণ করে? এই যে শ্বসন হয়েছিল সেই ডাইরেকশন এদিকে আসার পর সে আবার সেই শ্বসনে সাহায্য করে। তাহলে এইটাই হচ্ছে আমাদের একটা চার্ট। এইটা হচ্ছে সংক্ষিপ্ত ডিসক্রিপশন যে আমাদের মধ্যে কি হয়। আবার আমি বলি, আমরা প্রতিনিয়ত অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। আমাদের যে অক্সিজেনটা পাওয়া যায় সেটা আসে উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে। এই সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেনটা আমাদের শরীরে এন্টার করলো। তারপর সেই অক্সিজেনটা কোথায় আসলো? আমাদের কোষের মধ্যে আসার পর একটা শ্বসনের মতো একটা নাম, একটা প্রক্রিয়াতে অক্সিজেন ইউজড হওয়ার পর তৈরি করলো সেই কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমাদের অক্সিজেনের কাজ শেষ। তারপর শুরু করলাম আমরা কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কী করে? আমাদের শ্বসন উৎপাদন হয় এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা উদ্ভিদে যায়। উদ্ভিদে যে ওই যে অক্সিজেন প্রক্রিয়া তৈরি, সেক্ষেত্রে আবার সালোক সংশ্লেষণে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ওভারঅল যে শ্বসন, মানে শ্বাস প্রশ্বাস নিয়ে প্রক্রিয়াটা, ঠিক আছে? তাহলে এখন দেখি কি বলছে বইতে। এখানে এই জিনিসগুলোই বলছে, ঠিক আছে? যে সালোক প্রক্রিয়ার জন্য বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, O2 ত্যাগ করে, আবার শ্বসনে O2 গ্রহণ করে, CO2 ত্যাগ করে, ঠিক আছে? তারপর বলতেছে যে কিছু কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। এই জিনিসগুলোই বলছে, এগুলো তোমরা নিজেরা বলতে পারবা, ঠিক আছে? তো পরে আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা পড়বো সেটা হচ্ছে মানবের শ্বসনতন্ত্র। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এগুলো কে করে? আমি আগেই বলছিলাম যে তুমি দেখো সবসময় বেসিকগুলা মাথায় থাকলে তোমার পড়তে সহজ হয়।
আমি যখন প্রথম দিকে চ্যাপ্টারে পড়াইছিলাম যে কোষ টিস্যুতন্ত্র, তখন বলছিলাম না কাজ করার জন্য আমরা কোষগুলো একসাথে মিলে টিস্যু তৈরি করি এবং তারপর তন্ত্র তৈরি করি। এই দেখো মানব শ্বসন তন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তাহলে এই তন্ত্রর এবং তন্ত্র অনেকগুলো অঙ্গের সমষ্টি। তাইলে সেই তন্ত্রের ক্ষেত্রে কী কী অঙ্গ আছে বা কী কী জিনিসপত্র আছে সেগুলো আমরা এখন পড়ব, ঠিক আছে? তো তুমি শ্বসনতন্ত্রের মধ্যে কী কী আছে রিডিং দিবা, এখানে কিছু তেমন কিছু কঠিন নাই, যেগুলা বোঝার মতো আছে, ঠিক আছে? এখানে দুইটি ডেফিনিশন দিচ্ছে, ঠিক আছে? দেখো, যেখানে অক্সিজেন শোষিত এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, যে প্রক্রিয়া দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নিষ্কাশন করা হয় তাকে শ্বাসকার্য বলে। ওই শ্বাসকার্যটাই বহিঃশ্বসনকেই শ্বাসকার্য বলতেছে এখানে। আর পরবর্তীতে দেখো বলতেছে যে দেখো যে জৈবিক প্রক্রিয়ায় পানি দেহের খাদ্যবস্তুকে, কাকে? খাদ্যবস্তুকে কার সাথে? বায়ুর অক্সিজেনের সাথে। আমরা আগেই বলছি জারণ কে করে? বায়ুর অক্সিজেন। তাহলে খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণকে কী বলে? শ্বসন বলে। তাহলে শ্বসনে কী হয়? আমি আগেই বলছিলাম শ্বসনে কী হয়, যে আমাদের কাকে আমরা জারিত করি? খাদ্যবস্তুকে। কার মাধ্যমে জারিত করি? অক্সিজেনের মাধ্যমে। কী তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। শেষ, সহজ কথা, ঠিক আছে? তাহলে এটা এই যে নিচে যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা কি? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তার মানে কি? অবশ্যই এটা শ্বসন, ঠিক আছে? তো দেখি এখন আমরা আমার শ্বসনতন্ত্রে কী আছে। আমরা একটা ভালো ছবি ইউজ করতেছি। দেখো, এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম। এখন এই সিস্টেমের মধ্যে তোমার কী কী আছে? আমাদের যে কোনো রুমে ঢোকার জন্য আমাদের দরজার প্রয়োজন হয়। তাহলে আমাদের শ্বসনতন্ত্রে ঢোকার জন্য যে দরজাটা সেটাকে বলা হয় নেজাল ক্যাভিটি। কী বলা? নস্ট্রিল, সেটাকে বলা হয় নস্ট্রিল। নস্ট্রিল হচ্ছে মুখছিদ্র। আমাদের নাকের যে ছিদ্র সেটা মুখছিদ্র বলতেছে, না, যে নাকের যেটা ছিদ্র আছে, তাহলে প্রথম ছিদ্রটাকে বলা হয় আমরা নস্ট্রিল। এটা হচ্ছে আমাদের প্রথম গেল। তারপর আমরা পড়বো কী পাবো? দেখো, এটা হচ্ছে নস্ট্রিল অংশটা, এটা হচ্ছে তোমার নাকের ছিদ্র। তারপর নাকের ছিদ্রের পরে একটা জায়গা পাইছি, এই যে জায়গাটা, এটা একটা খালি জায়গাকে আমরা ইংলিশে আমরা বলি ক্যাভিটি। তাহলে ক্যাভিটিকে যদি খালি জায়গা বলি, তাহলে এটা কি কোথায় আছে? নাকের মধ্যে আছে। নাকের মধ্যে যে কোনো জিনিসকে আমরা বলি নেজাল। কোথা থেকে আছে? নোজ থেকে। নোজ অর্থ নাক। তাহলে নাকের ভিতরে যেগুলো থাকবে তাকে আমরা বলবো নেজাল, এবং নাকের ভিতরে ক্যাভিটি আছে বা খালি জায়গা আছে, তার জন্য তার নাম হচ্ছে নেজাল ক্যাভিটি। সহজ কথা। তাহলে নেজাল ক্যাভিটি পাইলাম। তারপর আমি নিচের দিকে যাচ্ছি, আমরা দেখো এইদিকে এদিকে বাতাস এদিকে আসলো। এখানে একটা জায়গাতে আসছে, দেখো এখানে যে এই জায়গাটা আসছে, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে ফেরিংস। কি নাম? ফেরিংসের তুমি যদি ইয়েতে বলো, তাহলে ফেরিংসের কি বাংলায় কি? গোলবিল। ফেরিংসের বাংলা কি বলবো? গোলবিল। তাহলে এই যে জায়গাটা দেখতেছো খালি জায়গা, এই যে জায়গাটা, এই জায়গাটা, সেটা হচ্ছে ফেরিংস বা গোলবিল। সেখানে বাতাস যাচ্ছে, গেল বাতাস। তারপর বাতাসটা আরও আসতেছে, আসার পর দেখো এইদিকে আসলো। এখন একটা প্রশ্ন আছে, দেখো তোমার জিনিসগুলো যদি একটু বোঝাই। এই জায়গাটা আমি এখানে ডান পাশে আঁকি, এই যে এরকম, ঠিক আছে? এরকম আসলো, এখানে আসার পর এই দিকে আসলো, আর এইদিকে আসলো এরকম। তো এই জায়গাটার নাম হচ্ছে ফেরিংস। এই ফেরিংস হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? তারপর নিচের দিকে আসার পর ও দেখবে দুইটা রাস্তা আছে, এরকম দুইটা রাস্তা আছে, ঠিক আছে? তাহলে এইদিকে যাইতে পারে, এইদিকে যাইতে পারে। তাহলে দেখো কোন দিকে যাবে? এইদিকে যে রাস্তাটা, তার নাম হচ্ছে লেরিংস। এই যে লেরিংসটা, তাহলে এই যে আমাদের তোমার লেরিংস, তার বাংলাতে নাম হচ্ছে ষড়যন্ত্র আসলো। কিন্তু এই যে ডান পাশে যেটা, এই দেখো এখানে যদি আমরা ছবিতে দেখাই, তাহলে এই দেখো ডান পাশে খুব চিকন একটা জায়গা। ছবিতে চিকন দেখাচ্ছে, আসলে চিকন না। তো এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে কি আছে? এই জায়গার মধ্যে থাকে হচ্ছে তোমার ইসোফেগাস। কি আছে? ইসোফেগাস। যদি বাংলায় লিখে দিলে বুঝবা, তার নাম হচ্ছে খাদ্যনালী।
তাহলে এটা হচ্ছে খাদ্যনালী। এখন আমাকে বলো, আমাদের যে খাদ্যনালী আছে সেখান থেকে কোনো বাতাস যায় না, তাহলে আমাদের বাতাস কোন দিক দিয়ে যায়? এই এই ফিরিংস দিয়ে আসলো, এই ফিরিংস দিয়ে আসার পর এই বামের রাস্তা চুজ করবে, অবশ্যই বামের রাস্তা চুজ করবে। যখন চুজ করবে, ঠিক আছে। এখন যখন আমরা ভাত খাই তখন খাবার এই তোমার এই যে মুখ দিয়ে খাবার ঢোকার কালারটা একটু অন্য ইউজ করতে হবে, বুঝবা? এরকম এখন দেখো এই যে খাবারটা এদিকে ঢুকতেছে, ঢোকার পর এখানে একটা আছে, দেখো এপিগ্লোটিসের এই জিনিসটা এটা হচ্ছে এপিগ্লোটিস। দেখো এই জিনিসটা কী করতেছে, এটা খাবারটাকে এখানে আটকায় রাখে দিতেছে, কারণ এই দিক দিয়ে বাতাস যাওয়ার জন্য। যখন আমরা খাবো তখন এই এপিগ্লোটিস কী করবে, তোমার খাবারটাকে এরকম নিচের দিকে নামার পর এই জায়গাটা বন্ধ করে দিবে, এরকম এই জায়গাটা এরকম বন্ধ করে দিবে। বন্ধ করলে কী হবে, এই যে বাতাসের জায়গাটা সেটা বন্ধ হয়ে গেল, তাহলে খাবারের জায়গাটা অন হয়ে গেল শুধু। তাহলে আমরা যখন খাবার খাওয়ার ফলে কি আমাদের যে বাম পাশের, আমি আর একটু সুন্দর করে দেখাই দাঁড়াও, এই যেখানে এটা হচ্ছে আমাদের লেরিংস, এবং এটা ডান পাশেরটা হচ্ছে ফেরিংস, ইসোভেগাস। এটা হচ্ছে ইসোভেগাস, এটা হচ্ছে লেরিংস, ঠিক আছে। এপিগুলো যখন আমরা ধরো এখন আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার সময় তোমার কী করবে, খাবারগুলো আসতেছে, তাই খাবারগুলো তখন এই এপিগুলো কী করবে, এপিগুলো এরকম এটার পথ বন্ধ করে দিল, খাবারটা এরকম ইজিলি এদিকে আসবে, শেষ, কোনো সমস্যা নাই। আমাদের খাবারের নালীতে খাবার, নালীতে শ্বাস। যদি এই এপিগুলো বন্ধ না হয়, এই এপিগুলো যদি খোলা থাকে, তাহলে খাবারটা এদিকেও ঢুকবে, শ্বাসনালীতে ঢুকবে। শ্বাসনালীতে ঢুকলে কী হবে, শ্বাস নিতে পারবো না, মারা যাবো, সাথেই মারা যাবো। এখন আমরা সবসময় জানি যে আমাদের যে আমার অভিভাবক আছে যারা, তো ওনারা বলেন যে খাবার খাওয়ার সময় তোমার কথা বলতে নেই, বা নিশ্চুপ হয়ে খাবার খাও, কারণ এখানে একটা লাভ আছে। কারণ ধরো তুমি খাবার খাইতেছো এবং কথাও বলতেছো, তাহলে কী হবে, একসাথে তোমার কথা বলার জন্য শ্বাস নেওয়া প্রয়োজন, শ্বাসও নিচ্ছ এবং তুমি খাবারও খাচ্ছ, তাহলে দুইটাই একসাথে হয়ে গেল। দুইটা যখন একসাথে হইতে হবে, তাহলে তখন কী করতে হবে, তোমার এই যে এপিগ্লোটিসটা কী করতে হবে, এদিকে সরতে হবে। তাহলে এপিগ্লোটিস এদিকে সরে গেল, দেখো এই যে সরে গেল, তাহলে এখন তোমার পুরো লেরিংস ওপেন, তখন কী করবে, খাবারটা তোমার এদিকেও চলে আসবে। তখন আমরা একসাথে খাবারও খাই, আবার খাদ্যনালী দিয়ে তোমার পানিটাও ঢুকে যায় তোমার শ্বাসনালী দিয়ে, তখন বিভিন্ন প্রবলেম হয়, সাথে মারাও যেতে পারে মানুষ। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক জিনিস, এটাকে বলে এপিগ্লোটিস, এই জিনিসটা করে, ঠিক আছে। এখন তোমার হ্যাঁ, তাহলে দেখো খাবার তোমার, তাহলে প্রথম থেকে শুরু করি, কই আসলাম, তাহলে আমি শুরু করি আবার। রাস্তা আমাদের বাইরে থেকে কি আসতেছে, অক্সিজেন আসলো, আসার পর ঢুকলো নস্ট্রিল হয়ে নেজাল ক্যাভিটি হয়ে ফেরিংসে আসলো। ফেরিংসে আসা দেখার পর ওকে দেখলো এপিগ্লোটিস রাস্তা আটকায় রাখছে, তার মানে তুমি কী করলে, এদিকে আসলো, আসার পর লেরিংসের দিকে ঢুকে গেলো, লেরিংস বা ষড়যন্ত্র। তারপর ঢোকার পর লেরিংসের নিচে আছে ট্রাকিয়া বা শ্বাসনালী, ঠিক আছে। এই ট্রাকিয়া তারপর এইদিকে আসলো, দুই দিকে ভাগ হয়ে গেল, তখন তাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাস। এই যে এই দুইটা কি এতে কি মনে হয়, এটা হচ্ছে লাংস বা ফুসফুস, তাহলে আমাদের শ্বসন অঙ্গ, মেইন শ্বসন অঙ্গটা। তাহলে এই প্রাইমারি ব্রঙ্কাস যখন এইদিকে ঢুকলো, তখন আরও অনেক বেশি বিভাজন হবে, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। এখানে দেখি আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কী আছে, নেজাল ক্যাভিটি আছে, এই যে নেজাল ক্যাভিটি, এই ক্যাভিটিটা। তারপর হচ্ছে ফেরিংস, এই যে ফেরিংসটা আমি বললাম একটাকে, ফেরিংস এবং ফেরিংসের যে বাম দিকে, যেটা মানে আমার শরীরের ডান দিকে, যেটা আমাদের শ্বাসনালী, মানে শ্বাস নেওয়ার জন্য, সেটাকে বলা হয় আমরা লেরিংস। এবং লেরিংসটা পরবর্তীতে কার সাথে কন্টিনিউট করে, তাকে বলা হয় ট্রাকিয়া বা শ্বাসনালী গেল। তারপর হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, যখন ডিভিশন হবে, এই ট্রাকিয়াটা এখানে আসে, তোমার দুই ভাগে ডিভিশন হয়ে যাবে, তখন তাকে আমরা বলবো প্রাইমারি ব্রঙ্কাস, এরকম। এবং সেটা লাংসে ঢোকার পর আরও যে ভাগে দিচ্ছে, সেখানে আমরা বলি সেকেন্ডারি ব্রঙ্কাস। পরে দেখতেছি, দেখে আমরা তাহলে বই থেকে আছে, এই দেখো বইতে সেম আছে, বইতে কিন্তু উপর থেকে দেয় নাই, ঠিক আছে, শুধু ষড়যন্ত্র থেকে শুরু করছে, অথবা লেরিংস থেকে শুরু করছে।
ষড়যন্ত্র বা লেরিংস থেকে শুরু করছে বইতে এই ছবিটা। তাহলে দেখো শ্বসনতন্ত্র শুরু করি, দেখি কী আছে। প্রথম হচ্ছে নাসারন্ধ্র বা নাসাপথ, ঠিক আছে। নাসারন্ধ্র মানে কি? রন্ধ্র মানে হচ্ছে ওই যে যেটা নাকের ছিদ্র বা নস্ট্রিল। প্রথমে হচ্ছে শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম হচ্ছে নাক, নাসিকা বা নাক, ঠিক আছে। তাহলে নাসিকা বা নাক, সেখানে আমরা হ্যাঁ প্রথমে হচ্ছে নাসিকা বা নাক, সেটার মধ্যে কী আছে? সেখানে একটা গহ্বর আছে। এই যে গহ্বর, এই যে বলছে, এই দেখো নাসারন্ধ্র, তার পিছনে তারপর যেটা গহ্বর সেটা হচ্ছে নাসিকা গহ্বর, তারপর হচ্ছে গোলকপিল। এই চিত্রটা অনেক পুরো চিত্র, অনেক দুর্বল চিত্র, অনেক আগের চিত্র। আর এই চিত্রটা হচ্ছে তোমার মডার্ন যুগের চিত্র। এটাই হচ্ছে বাস্তব মানুষের মুখে এটাই থাকে, এই চিত্রটাই বাস্তবে থাকে, ঠিক আছে। ওইটা হচ্ছে একটু তোমার প্রতীকী চিত্র গেল। তো এখানে গেল কই, হ্যাঁ নাসারন্ধ্র পাইলাম, নাসারন্ধ্র কই পাইলাম? মুখের সামনে, ঠিক আছে। তো এখানের উপরে একটা গহ্বর আছে, তাকে বলা হয় কি নাসিকা গহ্বর বা নেজাল ক্যাভিটি, ঠিক আছে। তো একটু আগে আমরা যেটা বলছিলাম নাসিকা গহ্বর বা নেজাল ক্যাভিটি। এখন এখানে নাক বা নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়, ঠিক আছে, পাইলাম। এক বিশেষ স্নায়ু এই অঙ্গকে উদ্দীপ্ত করে ফলে আমরা গন্ধ পাই। নাসিকা এমনভাবে বিবর্তিত হয়েছে যে কী লেখছে উল্টা পাল্টা, দেখ বলতেছে যে নাসাপথটা আছে সে সামনে নাসিকা ছিদ্র, এই যে নাসিকা ছিদ্র, এবং পিছনে গোলবিল পর্যন্ত বিস্তৃত, পিছনে গোলবিল পর্যন্ত বিস্তৃত, এই যে পর্যন্ত। তাহলে বলতেছে যে তোমার এখানে হ্যাঁ সামনে নস্ট্রিল থেকে পিছনে ফেরিংস পর্যন্ত বিস্তৃত, এই পুরো জায়গাটা বলতেছে তোমার নাসিকা পথ, ঠিক আছে, মানে এখানে। তো গেল। তারপর বলতেছে একটি পাতলা পাতলা প্রাচীর দিয়ে এটি দুই ভাগে বিভক্ত, সামনে অংশ লোমাবৃত এবং পিছনে অংশ শ্লেষ্মা প্রস্তুতকারী একটা পাতলা পর্দা দিয়ে আবৃত। বলতেছে যে দেখো দুই সাইডে দুইটা লেয়ার আছে না, সামনে পিছনে, সামনেরটাতে লোম আছে এবং পিছনেরটাতে শ্লেষ্মা প্রস্তুতকারী একটি পাতলা পর্দা দিয়ে আবৃত। আমরা যে ধূলিকণা রূপ জীবাণু যেগুলো আমাদের শরীরে ঢুকে সেগুলো এই লোম এবং পর্দাতে আটকে। লোম বলতে কি, এখানে সিলিয়া থাকে, এরকম সিলিয়া থাকে, এরকম সিলিয়া, এগুলো কী করে ঝাড়ুর মতো নাড়াচাড়া করে গলাতে আমাদের মানে গলাতে যাওয়ার আগেই আমাদের তোমার যে বায়ুর সাথে যে ময়লাগুলো আছে সেগুলো আটকায় দেয়। আর পিছনের লেটটা কি, সেখানে অনেক শ্লেষ্মা মানে ফ্লুইড জাতীয় পদার্থ থাকে, যেগুলো আমরা গলার মধ্যে থাকে, ঠিক আছে। কাশ হলে সেগুলো সিক্রেশন বাড়িয়ে যায়, যখন এগুলো আমরা গলা থেকে ফালাই দিই। তো এই জিনিসটা কী করে, এই যে আঠার মতো জিনিসগুলো ময়লাগুলোকে আঠার মতো আটকায় রেখে দেয়, যাতে আমাদের লাংসে ঢুকতে না পারে, এটাই বলছে এখানে। আর শোষণের জন্য গৃহীত বায়ু নাসাপথে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়। আমাদের যখন বায়ুটা ধরো আমরা এখন ঠান্ডার দিন, তো হঠাৎ করে এমন একটা ঠান্ডা বাতাস আসলো যেটা আমরা শ্বাস দিয়ে নিলাম, কিন্তু এই ঠান্ডা বাতাস যদি ঠাস করে আমাদের ফুসফুসে ঢুকে তাহলে ফুসফুসের ক্ষতি হবে। তখন কি করে আমাদের এই যে নাসিকা পথটা আছে সেটা কিছুটা উষ্ণ করে দেয় আমাদের বায়ুটাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বললাম কি নাসাপথ এবং নাসিকা ছিদ্র। নাসিকা ছিদ্র কি, সামনের দিকে যেতে ছিদ্র, এবং নাসাপথ হচ্ছে গোলবিল পর্যন্ত বিস্তৃত। সেখানে কি হয়, এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে সামনের দিকে লোম এবং পিছনের দিকে শ্লেষ্মা প্রস্তুতকারী লেয়ার। তো এই দুইটা কী করে ধুলাবালি রোগ জীবাণুকে আটকায় বাতাসের, এবং কিছু উষ্ণ এবং আর্দ্র করে। তাহলে যদি আমি একটু ইম্পর্টেন্টভাবে তাকায় দিই, তাহলে এখান থেকে কী কী পড়বা তুমি মেইনলি মনে রাখতে হবে তোমাকে এখানে এটা যে নাসিকা ছিদ্র এবং পিছনে গোলবিল পর্যন্ত বিস্তৃত আছে। আর এখানে মনে রাখবে সামনের অংশ লোমাবৃত, পিছনের অংশ শ্লেষ্মা প্রস্তুতকারী। এগুলো কী করে, তোমার ধূলিকণা জীবাণু আবর্জনা থাকলে লোম পর্দাতে আটকে যায়। আর পরপর এখানে গৃহীত বায়ু নাসাপথে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়। এগুলো হচ্ছে ফাংশন। একটু আগে যেগুলো আমরা একটু আগে যেগুলো বলছি এগুলো বলো। তারপর হচ্ছে গোলবিল, একটু আগে বললাম ফেরিংস কি, এই যে এই অংশটা, ঠিক আছে। আমি আগের চিত্র যদি তোমাকে দেখাই ফেরিংস কি, তাহলে সেটা হচ্ছে এই যে অংশটা, আমি তোমার মুছাই দিই এগুলো। দেখো ফেরিংস শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে, এই পুরোটা জুড়ে এইটুক পর্যন্ত হচ্ছে ফেরিংস গেল, এইটুকু হচ্ছে ফেরিংস। তাহলে ফেরিংস হচ্ছে হা করলে মুখ গহ্বরের পিছনে যে অংশটি দেখা যায় সেটাই গোলবিল।
নাসাপথের পিছনের অংশ থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটি বিস্তৃত। কী বলছে? ষড়যন্ত্রের উপরিভাগ, এই যে ষড়যন্ত্র মানে লেরিংস, এই যে সরি এখানে একটু বেশি দিয়েছি, এই এটুকু ঠিক আছে। এই যে ষড়যন্ত্র এখান থেকে শুরু হয়েছে, তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের ফেরিংসটা। তাহলে এটাই বলছে। দেখে বললে বুঝতে সুবিধা হয়। তুমি চিত্রটা একবার দেখবা, তারপর লেখাটা পড়বা, তাহলেই বুঝবা। যাই হোক, তাহলে তোমার কী পর্যন্ত? ষড়যন্ত্র পর্যন্ত। পিছনের অংশে উপরিতলে একটি ছোটো জিব্বার মতো অংশ থাকে বলা হয় আলজিব্বা বা সফট প্যালেট। এটা এখানে দেখানো নাই, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে খাদ্য এবং পানীয় গলাধকরণের সময় তোমার কী করে? নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, ফলে কোনো প্রকার খাদ্যাংশকের পথে বাইরে আসতে পারে না। আচ্ছা, তোমাদের বইয়ে বলছে এটা, আমি যে একটু আগে যে বলছিলাম এপিগ্লোটিসের কাজ হচ্ছে, তোমার বইতে বলছে যে সফট প্যালেট করে, ঠিক আছে, আলজিব্বা করে। তাহলে তুমি উত্তর আলজিব্বাই দিবা। তোমার কী করে? আলজিব্বা বা সফট প্যালেট কী করে? তো আর খাদ্যকে তোমার খাদ্যনালী বাইরে থেকে আসতে দেয় না, অথবা তোমার ট্রাকেটা মানে শ্বাসনালীরা আলাদা রাখে খাদ্যনালী থেকে, এটাই বলছে। আচ্ছা, আর এটা হচ্ছে প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ দেয় যাতে খাবারটা সহজে যাইতে পারে। তেমন কিছু নাই এখানে গোলবিলে। ষড়যন্ত্র, এখান থেকে কিছুটা আছে প্রশ্ন, যেমন না ঠিকই আছে, আমার কথাই ঠিক আছে। এখানে কী যেন উল্টা পাল্টা লিখছে, দেখো ষড়যন্ত্র, এটা গোলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত, ঠিক আছে? গোলবিল থেকে শেষ হয়েছে এবং শ্বাসনালীর উপরে লেরিংস। এই দেখো চিত্র দেখো, তাহলে বুঝবো। দেখো লেরিংস কই শুরু হয়েছে, নিজের চোখে দেখলেই বুঝবা। এই দেখো লেরিংস এখান থেকে শুরু হয়েছে না, শেষ হয়েছে কই? ট্রাকিয়াতে না? ধরো এতটুকু ধরলাম ট্রাকি। তাহলে দেখো শুরু হয়েছে তোমার ফেরিংসের শেষ থেকে, এবং শেষ হয়েছে ট্রাকিয়া। তাহলে আমি সাব ডিভিশনগুলো একবার চিত্রতে দেখাই দিই। দেখো ফেরিংস এখান থেকে শুরু হয়েছে এবং নাসিকা কেভিটির পর থেকে, এবং শেষ হয়েছে তোমার এই ষড়যন্ত্রের উপর পর্যন্ত। আবার ষড়যন্ত্র এখান থেকে ট্রাকিয়া পর্যন্ত, ঠিক আছে? এই ডিভিশন, এই পুরোটা হচ্ছে তোমার ফেরিংস, এই জায়গাটা হচ্ছে লেরিংস, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ, তাহলে দেখো আমরা হচ্ছে ষড়যন্ত্রতে বা লেরিংসে তো দুইটা পেশি থাকে, এগুলোকে বলে ভোকাল কর্ড। তোমাদের বইতে দেওয়া আছে দুইটা, আসলে দুইটা কখনোই থাকে না, ভোকাল কর্ড আরও বেশি থাকে। যাই হোক, তোমার উত্তর অনুযায়ী ভোকাল কর্ড দুইটা যেন হয়, তুমি বলবা দুইটা থাকে, দুই ধারে দুইটা বেশি থাকে, ঠিক আছে? ওকে, এগুলোকে বলে ভোকাল কর্ড। ষড়যন্ত্রের উপর একটি জিহ্বা আকৃতির ঢাকনা রয়েছে, তাকে উপজিহ্বা বা এপিগ্লোটিস বলে। হ্যাঁ, ওই যে এটা যে বলছিলাম, সরি। তো এখানে লেখছে যে সফট প্যালেটটা কী করে? খাদ্য এবং পানি গলাধকরণের সময় এটা নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়, যাতে উল্টাভাবে। আচ্ছা ঠিক আছে। কি বলতেছে যে গোলবিল সফট প্যালেটটা তোমার যখন খাদ্য এইদিকে নিচের দিকে নামতেছে, যাতে উপর দিকে চলে না যাইতে পারে খাদ্যটা, এই জন্য পশ্চাৎপথটা বন্ধ করে দেয়, এটাই বলছে। আর আমি যেটা বলছিলাম যে এপিগ্লোটিস কী করে? খাদ্যটাকে বন্ধ করে দেয়, যাতে খাদ্যটা তোমার আমাদের খাদ্যনালীতে থাকে, যাতে ইয়েতে না আসতে পারে, শ্বাসনালীতে না আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে শ্বাসনালী। দেখাইলাম তো শ্বাসনালী আগে, যে ট্রাকিয়া, শ্বাসনালীর এক নাম ট্রাকিয়াতে কী হয়? পাপানল, এই নালী কই থেকে? দেখো প্রথমে ছিল ফেরিংস, এইটুকা ছিল, তারপরে এখানে শুরু হইলো লেরিংস এখানে শেষ হয়েছিল, তারপরে এদিকে আসছিল, সেটা ছিল এই অংশটা ছিল ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়াটা হচ্ছে একটা পাপানল, এই নালী ষড়যন্ত্রের নিচ থেকে শুরু হয়েছে এবং শুরু করে কিছু দূরে গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এভাবে দুইভাবে বিভক্ত হয়ে যায়, এরকম বলছিলাম, দেখাইছিলাম না? তখন এটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস, ঠিক আছে? তাইলে এটা হচ্ছে তোমার বায়ুনলী সৃষ্টি করে দুইভাবে বিভক্ত হয়, তাকে বলে শ্বাসনালী। এর প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণ আস্তে পেশি দিয়ে গঠিত, এর অন্তর্গত ঝিল্লি দিয়ে আবৃত, এই ঝিল্লিতে কোনো সূক্ষ্মলোমযুক্ত কোষ থাকে। আচ্ছা, তাহলে বলতেছে, দেখো তুমি এখানে জেনে রাখবা যে যেটা শ্বাসনালী, এটা শ্বাসনালী হয়। আমি তোমাকে এক্সট্রা জিনিসগুলো কিছু বলতেছি, শুনো। শ্বাসনালীতে এবং সি শেপ, এই যে সি অর্ধচন্দ্রাকৃতি, এই যে সি শেপের মতো কিছু কার্টিলেজ থাকে, তরুণ আস্তি থাকে, ঠিক আছে? এরকম, যেমন দেখাই তোমাকে, এরকম হচ্ছে কার্টিলেজ থাকে, এরকম। আর এসিটা হচ্ছে তোমার কি ইসোফেগাস। কেন সি শেপ? এটার কারণ আছে, ঠিক আছে? এটা আমি কারণ বলতে পারবো, কিন্তু এখন যদি তোমার মাথা নষ্ট হয়ে যায়, বোধহয় দরকার নাই কারণ জানার। যে
শুধু মনে রাখবা এটা গায়ে অর্ধচন্দ্র আকৃতি বা অসম্পূর্ণ কিছু তরুণাস্থি থাকে, এই যে বললো তরুণাস্থি এবং পেশি থাকে। তারপর হচ্ছে এখানে কি থাকে, ভিতরের দিকে কিছু সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে, ঠিক আছে। সেই কোষগুলো আগের মতো, কারণ এগুলা যে ধুলাবালি আছে সেগুলোকে ভিতরে ঢুকতে দেয় না। তারপর হচ্ছে ব্রঙ্কাস, ওই যে শ্বাসনালী দুই ভাগে বিভক্ত হয়েছিল এরকম, এই দুই ভাগে এই দুইটাকে বলা হয় ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। তাহলে দেখো কি বলছে, শ্বাসনালী ষড়যন্ত্রের নিম্ন থেকে শুরু হয়ে ফুসফুসের নিকটবর্তী গিয়ে ডান এবং বাম দিকে দুটি শাখায় বিভক্ত হয়। কে বিভক্ত হয়? শ্বাসনালী বিভক্ত হয়, ট্রাকিয়াটা বিভক্ত হয়। এই যে এই দুগুলো ডান এবং বাম ফুসফুসে প্রবেশ করে, এগুলোকেই ব্রঙ্কাই অথবা এক বচনে ব্রঙ্কাস বলা হয়। ফুসফুসে প্রবেশ করার পরে ব্রঙ্কাস দুটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে অনুক্লোম শাখা বা ব্রঙ্কিওল বলা হয়। তাহলে এগুলোর কথাই বলছে, এই যে দেখাইছিলাম এখানে, এই যে তোমার এখানে যে শ্বাসনালী বিভক্ত হইলো, এই যে শ্বাসনালীটা এই দিক দিয়ে আসলো, আসার পর এইদিকে যে বিভক্তি হইলো, এই বিভক্তিকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস, এবং এই যে আরও বিভক্তি হইলো সেকে বলা হয় ব্রঙ্কিওল। তো এটুকু হচ্ছে আমাদের ষড়যন্ত্রের উপরের দিকে অংশ কিছু, যেগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট না, কারণ এগুলো সম্বন্ধে আমাদের স্বাভাবিক আইডিয়া থাকে, বা এগুলো এত বেশি পরীক্ষায় আসে না, আসলে এমসিকিউতে আসে। এখন যেটা বলবো সেটা আমরা অনেক বেশি এমসিকিউতে আসে, A+CQতে আসে। তাহলে এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ফুসফুসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে আমি তোমার ফুসফুসে যাওয়ার আগে বাকিগুলো একবার রিক্যাপ করে দিই। তাহলে আমি একবার প্রথম থেকে শুরু করি, যাতে আবার তোমার ভালো করে তোমার জিনিসগুলা কনসেপ্ট সহ বুঝতে পারো, ঠিক আছে, ভিজুয়ালাইজ করতে পারো। তুমি ধুমধাম মুখস্থ করলে বই দেখে তাই তো জীবনে মনে থাকবে না। প্রথমে আমরা নস্ট্রিল পাইছি বা নাসাগহ্বর পাইছি, ঠিক আছে। তারপর আমরা আরও পিছন দিয়ে গেছি, যে আবার একটা কেভিটি পাইছি, খালি জায়গা, যেহেতু নাকে আসে তার জন্য নেজাল ক্যাভিটি বা নাসাগহ্বর। তারপর আরও নিচের দিকে আসছি, আসার পর দেখলাম এখানে আর একটা জায়গা, সেটাকে বললাম ফেরিংস স্টেশন। কোথা থেকে এখান থেকে শুরু হয়ে তোমার এই লেরিংসের আগ পর্যন্ত হচ্ছে ফেরিংস পাইলাম, ফেরিংস বা তোমার গোলবিল। তারপর কী পাইলাম আমরা, ফেরিংস আর একটা কালার দিই, ফেরিংস থেকে এই যে লেনিংস এখান থেকে শুরু হয় ট্রাকিয়ার আগ পর্যন্ত লেনিংস চললো, ঠিক আছে, বা শ্বাসনালীর আগ পর্যন্ত। তারপর শ্বাসনালীরা এইদিকে আসলো, নামলো, দুইভাবে ভাগ হইলো, তাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস, এবং আরও যে বিভাজিত হইলো তাকে বলা হয় সেকেন্ডারি ব্রঙ্কিয়াল। শেষ। এটা হচ্ছে আমাদের সহজ। তুমি এই চিত্রটা একবার দেখো, চিত্র দেখে যদি না বুঝো তাহলে না বুঝলেও সমস্যা নেই, একবার দেখবা, দুইবার দেখো, 3 নম্বর সময় একবারই বুঝবা, অবশ্যই বুঝবা। এখন আমরা পড়বো ফুসফুস, ঠিক আছে। তাহলে ফুসফুস কি? আমাদের ফুসফুস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষগহ্বরের ভিতরে হৃৎপিণ্ডের দুই পাশে দুইটি ফুসফুস থাকে, ঠিক আছে। এটি স্পঞ্জের মতো নরম, কোমল এবং হালকা লালচে রঙের। এই যে ফুসফুস, সেটা হচ্ছে নরম, কোমল, হালকা লালচে রঙের, ঠিক আছে। কয়টা ফুসফুস থাকে আমাদের শরীরে? ধরো এটা হচ্ছে হার্ট, এই বাম পাশে একটা ফুসফুস থাকবে এবং এরকম ডান পাশে একটা ফুসফুস থাকে। ফুসফুস দুইটা থাকে, ঠিক আছে, হার্ট একটা থাকে কিন্তু। তো ফুসফুসের গঠন পাইলাম আমরা। ফুসফুসের কয়েকটা খণ্ড থাকে, বুঝছো। তো আমাদের যে ডান ফুসফুস, তার মধ্যে 3টা খণ্ড আছে। ধরো এটা ডান ফুসফুস, এটা হচ্ছে ডান ফুসফুস, এখানে 3টা খণ্ড, এরকম 1 2। এই দেখো, এই 1 নম্বর খণ্ড, এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 3টা খণ্ড হচ্ছে ডান ফুসফুসে, এবং বাম ফুসফুসে কয়টা? 2টা, এরকম 1 2। ফুসফুসগুলো 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত। তাহলে ফুসফুসের আবরণ কি? ফুসফুসের আবরণকে আমি 3বার বলবো এক জিনিস। ফুসফুসের আবরণ কি? প্লুরা। ফুসফুসের আবরণ কি? প্লুরা। ফুসফুসের আবরণ কি? প্লুরা। এটার সাথে কোনোভাবেই ভুল না হয়। এবং হার্টের আবরণ কি? আমি 2টা জিনিস লিখে দিই, আবার রিকেপ করি। যত বেশি বারবার রিভিশন দিবা তত বেশি তোমার মনে থাকবে বেশি। যেমন হার্টের আবরণ কি? হার্টের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরি মানে চারপাশে, কার্ডিয়াম মানে হার্ট, তাহলে পেরিকার্ডিয়াম। এবং হার্ট লাংস বা ফুসফুসের আবরণ কি? প্লিউরা বা প্লুরা।
অবশ্যই মনে থাকা উচিত। প্লুরা হচ্ছে লাংসের আবরণ এবং পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের আবরণ। তাহলে দেখো দুইটা ভাঁজের মধ্যে এক প্রকার রস নিঃসৃত হয়, তোমার ফলে শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ না হয়। ফুসফুসে অসংখ্য বায়ুথলি, বায়ুকোষ, সূক্ষ্ম সূক্ষ্ম শ্বাসনালী এবং রক্তনালী থাকে। বায়ুথলিকে বলা হয় অ্যালভিওলাস। এখানে দেখো কিছু জিনিসপত্র বলা লাগবে, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে ফুসফুসের একটা লেয়ার, এটা হচ্ছে দুইটা লেয়ার, এটা হচ্ছে প্লুরা। ধরো এটা আমি প্লুরা আঁকতেছি, এখন এটা হচ্ছে একটা প্লুরার একটা লেয়ার, একটা হচ্ছে একটা লেয়ার। এখানে দেখো দুই লেয়ারের মধ্যে কিছু পানি না থাকে তাহলে কি হবে, এখানে তোমার আমাদের যে ফুসফুস, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের মনে করো আমাদের বক্ষগাত্র বা আমাদের যে খাঁচা বুকের খাঁচা, এই যে এটা মনে করো আমাদের রিবস, এরকম বুকের খাঁচা দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো এই বুকের খাঁচার মধ্যে ভিতরে আছে ফুসফুস, এরকম এখানে মনে করো, এখানে হচ্ছে মনে করো ফুসফুস আছে, ঠিক আছে। এটার সাথে একটা কানেকশন হবে না, তাহলে এটাকে কিন্তু এই যে বক্ষ পিঞ্জর সেটা কিন্তু ফুসফুসকে ড্যামেজ করার কথা করে না, কারণ এই যে এখানে এই যে আবরণের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের কারণে তোমার ফুসফুসের সাথে তোমার ডিরেক্ট কানেকশন করতে পারে না কে, আমাদের যে বক্ষ পিঞ্জরটা, মাঝখানে কিছু গ্যাপ থাকে যার কারণে কোনো ঘর্ষণ হয় না, ঠিক আছে। এখন ফুসফুসের ভিতরে কী থাকে, ফুসফুসের ভিতরে থাকে এরকম, ধরো প্রথমে হচ্ছে এটা ট্রাকিয়া, এটা বিভক্তিত হইল প্রাইমারি ব্রঙ্কাসে, আরও বিভক্তিত হইল ব্রঙ্কিওলে, আর বিভক্তিত হইল সেকেন্ডারি ব্রঙ্কিওল, তারপর এরকম তৈরি করে। এই যে একটা দুইটা, এগুলোকে বলা হয় এলবিউলাস বা বায়ুথলি। এলবিউলাস বা বায়ুথলি, এগুলো হচ্ছে এলবিউলাসের কাজ কি দেখো, আমি তোমাকে বললাম তুমি আমাকে একটু ফিল্টার করে দাও, তোমার কাছে একটা খুব বেশি গাঢ় বস্তা আছে এবং পাতলা একটা কাপড় আছে, বা একটা মনে করো যে কোনো টাইপের একটা কাপড় আছে, তো তুমি কোনটা ইউজ করবা ফিল্টার করার জন্য? তুমি অবশ্যই এই গাড়িটা মানে গাঢ় কাপড়টাকে ইউজ করবা, তুমি অবশ্যই পাতলাটাকে ইউজ করবা, যাতে সহজেই এই দিক দিয়ে সব ময়লা বের হয়ে যায় অথবা পানিটা শুষে যায়, কিছু একটা হয় ফিল্টারের জন্য, ঠিক আছে। তাহলে তুমি এখন বলো বায়ুথলির মধ্যে এলবিউলাসের মধ্যে কি থাকবে, তোমাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি, বলো আবরণের বাংলা হচ্ছে এপিথেলিয়াম, ঠিক আছে। তাহলে এখন বলো আমার যে এলবিউলাসে ফিল্টার করার জন্য পরিশ্রবণ বা ফিল্টারটা প্রয়োজন, তাইলে বলো এখানে কোন এপিথেলিয়াম থাকবে, বলো এখানে কোন ধরনের তোমার আবরণী টিস্যু থাকবে বলো। আমরা যখন আবরণী টিস্যু পড়ছিলাম কিন্তু যে আমি তখন বেসিক বুঝাই দিছিলাম, তখন তোমার বেসিকটা বুঝাই দিছিলাম যে যেখানে তোমার ফিল্ট্রেশন বা তোমার ফিল্টারের প্রয়োজন তখন তুমি পাতলা দিবে, পাতলা আবরণীর নাম হচ্ছে স্কোমাস এপিথেলিয়াম। তাইলে সিম্পল স্কোমাস এপিথেলিয়াম তখন বলছিলাম আমি, এই সিম্পল স্কোমাস এপিথেলিয়াম, তাহলে সিম্পল স্কোমাস এপিথেলিয়াম মাছের মতো যে এপিথেলিয়ামটা সেটা তাহলে এই আবরণটাই এখানে থাকবে। তুমি যদি তোমার যদি দেখো সাধারণত কিন্তু অন্য ধরনের স্টুডেন্টকে জিজ্ঞেস করলে এটা পারবে না, বলবে কী আবরণ এখানে, কিন্তু তুমি যদি আমার আগের কথাটা মনে রাখো যে যেখানেই ফিল্ট্রেশন দরকার সেখানেই পাতলা আবরণ দরকার, এবং পাতলা মানে হচ্ছে স্কোমাস, তাহলে তুমি জিনিসটা পারতা যদি তুমি ভালো করে বেসিকটা বুঝতাম, ঠিক আছে। যাই হোক এলবিউলাসের কী ফিল্টার করে, ঠিক ফিল্টারটা করে হচ্ছে আমাদের অক্সিজেন। এই দেখো আমাদের ব্লাডের মধ্যে যে কোষের মধ্যে যে শোষণের পর কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, সেই কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে বের করতে হবে। তো আমরা কী করলাম, ব্লাডের মাধ্যমে সেই কার্বন ডাইঅক্সাইড দিলাম আমরা এলবিউলাসে, ধরো এটা হচ্ছে এলবিউলাসের প্রাচীর, ঠিক আছে। তখন কী হবে, আমার এই দিক দিয়ে হচ্ছে আমাদের একটা রক্তনালী যাচ্ছে এই দিক দিয়ে, এখন এখানে কিন্তু রক্তনালীর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে এবং ফুসফুসের মধ্যে আছে অক্সিজেন। তখন কী করবে, যেহেতু পাতলা বরণটা সহজেই ডিফিউশন বা ব্যাপনের মাধ্যমে অক্সিজেনটা এখানে চলে আসবে আমাদের রক্তনালীতে এবং কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে চলে যাবে। এটাই হচ্ছে শ্বসন, হ্যাঁ এটা হচ্ছে তোমার
অন্তঃশোষণ, কি বলতেছি, হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার, হ্যাঁ এটা তোমার কোষের ভিতরে হয় না, বাট এটা এক ধরনের শোষণ, কারণ এখানে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে। তাইলে তোমার অক্সিজেন আমাদের ব্লাড থেকে চলে যাচ্ছে এর ফুসফুসে, এবং ফুসফুস থেকে অক্সিজেনটা চলে আসছে আমাদের ব্লাডে, যার কারণে তারপরে এই কার্বন ডাইঅক্সাইডের ফুসফুস হয়ে আমাদের যে এতক্ষণ পড়লাম ফুসফুস, তারপরে ট্রাকিয়া, তারপরে লেরিংস, তারপরে ফেরিংস, তারপরে হচ্ছে নাসিকা নেজাল ক্যাভিটি, তারপর নাক হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। প্রতিনিয়ত বের হয়ে যাচ্ছে কিন্তু শেষ। তাইলে এটাই হচ্ছে আমাদের ফুসফুসের কাজ, যে এই যে তোমার বায়ুথলি পাতলা আবরণ দিয়ে আবৃত, এই যে বায়ুথলির আবরণ হচ্ছে পাতলা, এই যে পাতলা আবরণ, ঠিক আছে। এবং এই লাইনটা পড়ো, বায়ুথলি পাতলা আবরণ দিয়ে আবৃত, পাইলাম পাতলা আবরণ, এবং প্রতিটি বায়ুথলি কৌশিক নালিকা দিয়ে পরিবেষ্টিত, এই যে কৌশিক নালিকা, এগুলো দিয়ে পরিবেষ্টিত, অনেক পাতলা নালিকা, ঠিক আছে, অনেক ছোটো নালিকা। বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে এবং পরে আপনা আপনি সংকুচিত হয়। এই যে বলতেছে এখানে বায়ুথলি এবং কৌশিক নালিকার মধ্যে কী হয়, গ্যাসীয় আদান প্রদান, এই যে গ্যাসের আদান প্রদান হইলো, এইটাই হচ্ছে মেন কাজ। আমাদের শরীর থেকে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাকে আমরা ফুসফুসের মাধ্যমে তোমার শরীর থেকে বের করে দিই। তারপর হচ্ছে মধ্যচ্ছেদা কি, আমাদের ডায়াফ্রাম, এটা হচ্ছে ধরো আমাদের বক্ষ গহ্বর, ঠিক আছে, আমাদের বুকের খাঁচা, এই জায়গায় এখানে এরকম একটা ডায়াফ্রাম থাকে ছাতার মতো। আর আমার এটা হচ্ছে নিচে আমাদের অ্যাবডোমেন, বা আমাদের বুকের পর নিচের দিকে যে জায়গাটা সেটাকে বলা হয় আমরা অ্যাবডোমেন, এটাকে বলা হয় থরাক্স বা বক্ষ গহ্বর, এটাকে বলা হয় অ্যাবডোমেন, বা আমাদের ভুলে গেছি এটা বাংলা জানি না, যাই হোক অ্যাবডোমেন। তো এই যে এই থরাক্স কী করে, এই যে এখানে একটা মাংসাল আছে, সে পেশিবহুল একটা পর্দা আছে, তাকে বলা হয় আমরা মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের কাজ কি, এই ডায়াফ্রাম শ্বসনে অনেক বেশি কাজ করে। কেমনে দেখো, কী বলছি, এটা দেখতে অনেক কিছু প্রসারিত ছাতার মতো বললামই, এই ডিফিউশন বলবা বক্ষ এই যে এটা দেখছো, বক্ষ গহ্বর উদর গহ্বর কিন্তু আলাদা করছে, এই যে পৃথককারী বক্ষ গহ্বর এবং উদর গহ্বর, আর অ্যাবডোমেনের নাম হচ্ছে উদর গহ্বর। এই উদর গহ্বরকে পৃথক করে যে পেশিবহুল পর্দা তাকে বলা হয় মধ্যচ্ছেদা, ঠিক আছে গেল। তাহলে এটা কি করতে দেখতে ছাতার মতো, এটা সংকুচিত হলে নিচের দিকে নেমে আসে, তখন বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। একটু পরে আমরা শ্বাসক্রিয়াটা পড়বো, তখন দেখবো যে এটা যদি আমাদের বক্ষ গহ্বর, এটা যদি আমাদের মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম হয়, এটা যদি আমাদের অ্যাবডোমেন হয়, তাহলে আমরা যখন শ্বাস নিতে হবে তখন আমাদেরকে এইটা বড় করতে হবে। কেন বড় করতে হবে একটু পরে বলতেছি, আমরা শ্বাসক্রিয়াতে এটা পড়বো, কেন বড় করতে হবে, এটাকে বড় করতে হবে এই আমাদের বক্ষ গহ্বরকে। কিন্তু বক্ষ বড় করতে হলে কী করতে হবে, এই যে আমাদের ডায়াফ্রামটা আছে তাকে নিচের দিকে নামতে হবে। এটা যদি বক্ষ গহ্বর হয়, এটা যদি ডায়াফ্রাম হয়, এটা বড় হতে এটা নিচের দিকে নামতে হবে না, তাহলে না এটা এরকম বড় হবে। নিচের দিকে কখন নামে, যখন ডায়াফ্রাম সংকুচন হয়, এটা কিন্তু এক ধরনের মাংসপেশি, ঠিক আছে, যখন সংকুচন হবে তখন নিচের দিকে নেমে আসবে। সো এক কথায় শেষ, আমি পরবর্তীতে যখন জানবা ডায়াফ্রামের কাজ কি, তোমার ডায়াফ্রাম কী করে আমাদের শ্বসনে সাহায্য করে। তাহলে আমাদের বাকি থাকলো এখানে আমাদের শ্বাসক্রিয়াটা, ঠিক আছে, শ্বাসক্রিয়া কীভাবে হয়, মেকানিজমটা, তারপর হওয়ার পর অক্সিজেন কীভাবে যায়, কার্বন ডাইঅক্সাইড কীভাবে যায়, এটাই হচ্ছে আমাদের মেইন পড়া। এখন আমরা পড়বো আমাদের শ্বাস প্রশ্বাসের যে মেকানিজমটা আছে বা শ্বাসক্রিয়াটা যেটা আছে সেটা। তো বলবো আমরা শ্বাসক্রিয়া, ঠিক আছে। এখন দেখো, শ্বাসক্রিয়ার মেকানিজম বুঝতে হলে তোমাকে খুবই সহজ করে একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে। দেখো এখানে কি হয়, ধরো এটা হচ্ছে একটা জায়গা, আরেকটা জিনিস মনে রাখো, এখানে ধরো একটা সূত্র আছে, ভি সমানুপাতিক 1/p। ভি হচ্ছে এখানে ভি অর্থ আয়তন, পি হচ্ছে চাপ, ঠিক আছে, বয়েলের সূত্র। তো এখানে হচ্ছে এর অর্থ হচ্ছে, দেখো ভি 1/p অর্থ হচ্ছে বি হচ্ছে পি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা, যদি ভি বাড়ে তাহলে পি কী হবে, পি কমবে, এবং যদি ভি কমে তাহলে পি বাড়বে, উল্টা সম্পর্ক। এটা হচ্ছে তোমার, এটা একটা সূত্র তুমি মাথায় রাখো, ঠিক আছে। তাহলে আয়তন বাড়লে চাপ কমে,
চাপ বাড়লে আয়তন বাড়লে চাপ কমে, আয়তন কমলে এটা হচ্ছে আয়তন বাড়লে চাপ কমে, আয়তন কমলে চাপ বাড়ে। এই জিনিসটা তুমি মাথায় রাখো। এখন তোমার কাছে এখন মেকানিজম পড়বো আমরা শ্বাসক্রিয়া। প্রথমে হচ্ছে প্রশ্বাস, মানে হচ্ছে আমরা শ্বাস নেওয়া, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ। তাহলে দেখো প্রথমে হচ্ছে ধরো আমাদের এটা হচ্ছে আমাদের বডি, ধরো ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের বডি। এখন এটা হচ্ছে আমাদের বুকের খাঁচা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামটা অন্য কালার দিই, সবুজ কালারটা হচ্ছে ডায়াফ্রাম। এটা হচ্ছে কি ডায়াফ্রাম। তারপর এটা হচ্ছে বক্ষপিঞ্জর। ঠিক আছে। এখন দেখো আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে দুইটা জিনিস থাকে, সেই দুইটার নাম হচ্ছে তোমার লাংস, লাংস অত ফুসফুস, এটা হচ্ছে ফুসফুস, ঠিক আছে। তাহলে ফুসফুস পাইলাম, বক্ষপিঞ্জর পাইলাম, ডায়াফ্রাম পাইলাম। এখন আমাদের শ্বাস আনতে হবে। তাহলে দেখো এখন শ্বাস আমাদের কোথা থেকে আসবে? বায়ু থেকে আসবে, শ্বাস আসবে বায়ু থেকে। তাইলে শ্বাস এদিক থেকে, মনে করো এটা আমাদের মুখ, ঠিক আছে। এখন যদি বাইরে থেকে শ্বাস ভিতরে আনতে হয় তাহলে কি করতে হবে? আমরা জানি বেপনের কাহিনী কি। বেপন হচ্ছে অধিক চাপ থেকে তোমার বা ঘনত্ব থেকে কমের দিকে আসে, ঠিক আছে। তাহলে এখানে কি করতে হবে? চাপ কমাতে হবে। এই বক্ষপিঞ্জরের ভিতরে আমাদের চাপ কমাতে হবে, কারণ চাপ যদি এখানে ভিতরে কমাই তাহলে বাইরে থেকে অধিক ঘনত্বের চাপ যে বায়ুটা আছে সেটা থেকে ভিতরের চাপ কম হয়ে যাবে। আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে চাপ যদি কমাই তাহলে বাইরের তুলনায় চাপ কম হয়ে যাবে, তাহলে বাইরে বেশি হয়ে যাবে এবং ভিতরে কম হয়ে যাবে। তখন কী হবে? বাইরে থেকে ভিতরের দিকে বায়ু আসবে, যার সাথে সাথে অক্সিজেন আসবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিতরে চাপ কমানো এবং ভিতরে এই যে চাপ কমানো এবং বাইরে চাপ বাড়ানো। তাইলে বাইরে চাপ বাড়াতে পারবো না, তাহলে মানে ভিতরে চাপ কমাই দিই। ভিতরে চাপ কমাইলে বাইরে থেকে অধিক চাপের থেকে বায়ুটা ভিতরে চলে আসবে বেপনের মাধ্যমে অটোমেটিকলি। তাইলে কী করতে হবে? চাপ কমাইতে হবে। এখন যদি আমরা একটু আগে পড়ছি, যদি চাপ কমাইতে হয়, আমি একটু আগে বললাম কি, যদি চাপ কমাইতে হয় তাহলে এই চাপ, এখন আমরা কী করব? চাপ কমাবো। চাপ কমাইতে হলে কী করতে হবে? আয়তন বাড়াইতে হবে। চাপ কমাতে হলে আয়তন বাড়াতে হবে। তাহলে এখন আমাদের তার মানে কি, এই বক্ষপিঞ্জরে যদি চাপ কমাইতে হয় তাহলে আমাদের আয়তন কী করতে হবে? আয়তন কী করতে হবে? বাড়াতে হবে। তাহলে আয়তন কীভাবে বাড়াবো? যদি এই জায়গাটার, এই যে পুরা জায়গাটার যদি আমরা কী করি, স্পেসটা বাড়াই দিই। এই জায়গাটা ধরো এত বড় আছে, ঠিক আছে। আমি যদি আর একটু নিচের দিকে বাড়াই দিই তাহলে এটা আগের থেকে বড় হয়ে গেল। আগের থেকে বড় হয়ে যাওয়া মানে এটা আয়তনে বেড়ে যাওয়া। তাহলে এই কাজটা দুইভাবে করা সম্ভব। এক নাম্বার আমাদের যে আমরা যদি এখানে, তোমার বইতে দেওয়া নাই সুন্দর করে, বইতে দেওয়া আছে বক্ষপেশি, মনে হয় বক্ষপেশি। তাহলে বক্ষপেশি হচ্ছে আমরা সাধারণত বলি যে কোস্টাল মাসেল, বা আমাদের বক্ষপেশি বলতে বোঝাতে চাইছি, ধরো আমাদের এটা হচ্ছে আমাদের রিবস, হাড্ডি এরকম 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 এরকম। এখানে হচ্ছে স্টারনাম থাকে, সেখানে এরকম আমাদের বুকের যে ইয়েগুলো থাকে, খাঁচার যে হাড্ডিগুলো সেগুলো, ঠিক আছে। এই খাঁচার হাড্ডির মাঝখানে এখানে মাসেল থাকে।
তাহলে এগুলো আমি বক্ষপেশি বললাম বা বক্ষপিঞ্জরের পেশি, ঠিক আছে? এই মাসেল, এখানে মাসেল থাকে। তাহলে এই মাসেল বক্ষপেশির সংকোচন, এই কাজটা কে করতে পারে? বক্ষপেশির সংকোচন সাথে আরেকটা জিনিসের সংকোচন, সেটা হচ্ছে ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা। এই দুইটা কি হবে? ডায়াফ্রাম বা মধ্যচ্ছেদা সংকোচন, এই দুইটা কি হবে? সংকোচন হবে। সংকোচন হলো, সংকোচন হলে তাহলে কী হবে? আমাদের যে ডায়াফ্রাম সেটা নিচের দিকে নেমে যাবে। তাহলে আমাদের কী হবে? ডায়াফ্রাম নিচের দিকে নেমে যাবে। এই যে ডায়াফ্রাম, আমি ডায়াফ্রাম একটু আগে আঁকলাম, এই যে এই ডায়াফ্রাম, সে কী করবে? নিচের দিকে নামবে। ডায়াফ্রাম নিচের দিকে নামলো। যদি ডায়াফ্রাম নিচের দিকে নামে তাহলে ডায়াফ্রামের সাথে আমাদের যে বক্ষপেশি এটা এরকম লাগানো থাকে, এরকম লাগানো থাকে ডায়াফ্রামের সাথে। যদি ডায়াফ্রামও নামে তাহলে কী করবে? বক্ষপিঞ্জরে যে নিচের আবরণ, নিচের যে লেয়ারটা আছে তাকে সহ নিচে নামবে এরকম। সে কী করবে? নিচেরটাকে নিয়ে এখান থেকে এখানে নামাই দিবে, এখানে। তখন আমাদের এই জায়গাটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার বক্ষপেশি এবং ডায়াফ্রাম যখন সংকোচন হবে তখন কি হবে? ধরো এটা হচ্ছে তোমার এইরকম আসিল আর ডায়াফ্রামটা এইরকম আসিল। যখন এটা নিচে ডায়াফ্রাম নামবে তখন এই যে জায়গাটাকেও নিচের দিকে তোমার নামায় আনবে। যদি নামায় আনে তাহলে আমাদের আয়তন আগে আসিল এতটুকু, তারপর পড়ে যাবে এতটুকু। তার মানে আমাদের আয়তন কী হইলো? বাড়লো। আগে আসলো এতটুকু, এখন এতটুকু। মানে আয়তন বাড়ছে না? আয়তন বাড়া মানে হচ্ছে আমাদের চাপটা কমা। আর চাপ কমা মানে হচ্ছে বাইরে থেকে বায়ু ভিতরে আসা। তাহলে এটা হচ্ছে যদি সংকোচন, পাইলাম সংকোচন, বক্ষপেশি সংকোচন হলো। সংকোচন হওয়ার পর আমাদের কি হবে? বক্ষ গহ্বরের, এই যে বক্ষ গহ্বর, এটাই ওই যে স্পেসটাকে বলা হয়, এই যে বক্ষ গহ্বর, এই যে এটা, এই বক্ষ গহ্বরের আয়তন কী হবে? বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে, যেহেতু ডায়াফ্রাম নিচের দিকে নিচে নামে যাচ্ছে। নিচের দিকে নামার পর আয়তনটা বাড়বে, আয়তন বাড়ে। যদি আয়তন বাড়ে তাহলে বক্ষ গহ্বরের চাপ কমে, উল্টা আয়তন বলে চাপ কমে। যদি চাপ কমে তাহলে বাইরের অধিক চাপের বায়ু ভিতরে প্রবেশ করবে। এই হচ্ছে আমাদের প্রশ্বাস। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্বাস। এটাকে বলা হয় কি? এটা হচ্ছে প্রশ্বাসের এটা তোমার পুরা গেল। এখন বলো, যদি প্রশ্বাসে দুইটা হয় তাহলে নিঃশ্বাস কী হবে? ঠিক তার উল্টা। তাহলে এখন আগে ছিল বক্ষপেশি সংকোচন, এখন কী হবে? ঠিক তার উল্টা, বক্ষপেশি ও ডায়াফ্রামের সাথে কী হবে? প্রসারণ। ডায়াফ্রামের প্রসারণ হলে কী হবে? ডায়াফ্রামের প্রসারণ হলে তখন কী হবে? আগে ডায়াফ্রাম নাম ছিল নিচের দিকে, এখানে বলে রাখি ডায়াফ্রাম সংকোচন এবং ডায়াফ্রাম নিচের দিকে নামছে, নিচের দিকে। এখন কি হবে? ডায়াফ্রাম প্রসারণ হলে ডায়াফ্রাম উপরের দিকে যাবে, ডায়াফ্রাম উপরের দিকে যাবে। এখন দেখো ডায়াফ্রাম আসিল এখানে, এটা ছিল এরকম অনেক বড়, ডায়াফ্রাম ছিল এখানে, এটার সাথে এরকম লাগানো। যদি উপরের দিকে যায় তাহলে এইটাও কিন্তু আসলে এতটুকু হয়ে যাবে, এতটুকু এরকম হয়ে যাবে এবং ডায়াফ্রামটা এখানে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমাদের উপরের দিকে চলে গেলে তখন কী হচ্ছে? আমাদের দেখতে পাচ্ছি আমাদের আয়তনটা কী হচ্ছে? কমছে। তাহলে বক্ষ গহ্বরের আয়তন কমছে। বক্ষ গহ্বর যদি আয়তন কমে তাহলে কী হবে? বক্ষ গহ্বরের চাপ কী কমবে? বাড়বে। তাহলে দেখো এখন আমাদের বক্ষ গহ্বরের চাপ বা বেশি বায়ুতে
চাপ কম আর বক্ষ গহ্বরে চাপ বেশি, তাহলে এখন কোথা থেকে কোথায় যাবে? বেশি থেকে কমের দিকে যাবে, তাহলে ভিতর থেকে বাইরের দিকে যাবে, তাহলে তখন হয়ে যাবে নিঃশ্বাস। তাহলে কী হবে দেখুন, তোমার বক্ষ গহ্বরের অধিক চাপের বায়ু বাইরে বের হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কি ইভেনচুয়ালি আমাদের নিঃশ্বাস। ঠিক আছে, তাহলে এই যে সহজ জিনিস, এটাই হচ্ছে মেকানিজম। তাহলে আমি আবার দেখি, প্রথমে কি হচ্ছে, বক্ষপেশি সংকোচন হচ্ছে এবং আমাদের যে ডায়াফ্রাম তোমার পদ্মচ্ছেদা, তখন কি হয়, বক্ষপেশি ডায়াফ্রামটা একসাথে সংকোচন হয়। সংকোচন হলে ডায়াফ্রামটা নিচের দিকে নামলে সেটা বক্ষ গহ্বরের আয়তনটা বাড়ে। বক্ষ গহ্বরের আয়তন বাড়লে বক্ষ গহ্বরের চাপ কমে। বক্ষ গহ্বরের যেহেতু চাপ কম, বায়ুতে চাপ বেশি, যদি তখন বায়ুতে কী হবে, চাপ বেশি, বক্ষ গহ্বরে কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। তাহলে বাইরে অধিক চাপের বায়ু ভিতরে প্রবেশ করবে, সেটা হচ্ছে কি প্রশ্বাস। আর ঠিক একই সময় কী হবে, বক্ষপেশি এবং ডায়াফ্রামের সাথে সাথেই প্রসারণ হবে। প্রসারণ হলে ডায়াফ্রাম উপর দিকে উঠবে। ডায়াফ্রাম উপর দিকে উঠলে বক্ষ গহ্বরের আয়তনটা কমবে। আয়তন কমলে চাপ বাড়বে। চাপ যদি বাড়ে তাহলে ভিতরে বক্ষ গহ্বরের ভিতরে চাপ বেশি, বাইরে কম, তার ভিতর থেকে বাইরে বায়ুটা বের হয়ে যাবে। এবং বেরোর সময় অবশ্যই কী বেরোবে, কার্বন ডাইঅক্সাইড বেরোবে। আর ঢোকার সময় কী ঢুকবে, অক্সিজেন ঢুকবে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের মেকানিজম। তাহলে এখানে যদি আমি আর একটু দেখি চিত্রটা, দেখো ইন্টারকস্টাল মাসেল বা বক্ষপেশি যেটা, দেখো এই যে এগুলো হচ্ছে তোমার এই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আমাদের রিবস বা বক্ষ খাঁচা যেটা বলি, যে তোমার বুকের খাঁচা, এগুলো হচ্ছে এই জিনিসগুলো তৈরি করতেছে। এই যে দেখো তার ভিতরে কী আছে, ভিতরে দেখো তার ভিতরে যে জিনিসগুলো আছে, এই মাসেল দেখতে, এই যে এটা দেখতে পাচ্ছে, এটার ভিতরেই লাংস আছে। ঠিক আছে, এটা হচ্ছে বক্ষ গহ্বর। এই জিনিসটা বুকের খাঁচার ভিতরে যে গহ্বরটা থাকে বলে বক্ষ গহ্বর, এই জায়গাটা। আর এটা হচ্ছে ডায়াফ্রাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, ডায়াফ্রামটা নিচের দিকে নামতেছে। তার মানে কি, ডায়াফ্রাম নিচের দিকে নামা হচ্ছে, ডায়াফ্রামের সংকোচন হচ্ছে। আর ডায়াফ্রামের যে সংকোচন হয় নিচের দিকে নামে, তার মানে এটা পুরোটার বক্ষ গহ্বরের আয়তন বাড়ছে। বক্ষ গহ্বরের আয়তন বাড়ছে মানে বক্ষ গহ্বরের চাপ কমছে। চাপ যদি কমে তাহলে বাইরে থেকেই দেখো, বাইরের অধিক চাপের বায়ু ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে ঠিক কীভাবে উল্টোটা হচ্ছে, এখানে তোমার এখানে ঠিক উল্টোটা হচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, তোমার ডায়াফ্রাম এটা উল্টা দিছে, আসলে দুইটা একই চিত্র, সরি এখানে, হ্যাঁ দুইটাই ইন্সপিরেশনের চিত্র। এক্সপ্রেশনের ক্ষেত্রে আমি বলে দিই কী হবে, এই যে এখানে দেখো কী হচ্ছে, এটা এই যে এরকম আছে, তখন অলরেডি আগে থেকে নামানো আসিল, কিন্তু যখন ডায়াফ্রামটা প্রসারণ হবে এবং ইন্টারকোস্টাল মাসেলটা বা বক্ষপেশিরা প্রসারণ হবে, তখন ডায়াফ্রামটা নিচের দিকে আসিল, উপরের দিকে চলে যাবে। যদি উপরের দিকে চলে যায় তাহলে দেখো বক্ষ গহ্বরের, ধরো এখানে আসিল বক্ষ গহ্বর, এরকম হয়ে যাবে, এরকম এই জায়গা হয়ে যাবে আবার। তাহলে এখানে আয়তন কমতেছে, আয়তন কমা মানে চাপ বাড়া, এবং ভিতরে চাপ বাড়া মানে বাইরের চাপ থেকে বেশি, তাহলে ভিতর থেকে তখন বাইরে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেসপিরেশনের বা মেকানিজম বা সব শ্বাস প্রশ্বাস ক্রিয়া। আমি যেরকম 4 আকারে দিয়েছি, তুমি পরীক্ষায় এরকম 4 আকারে দিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা শ্বাস প্রশ্বাস গেল, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের যে পরিবহন, অক্সিজেন পরিবহন। প্রথমে তো আমাদের এই শ্বাসক্রিয়া যে মেকানিজম, সেই শ্বাসক্রিয়ার মাধ্যমে অক্সিজেন আসলো, কোথায় আসলো, কোথায়, উত্তর হচ্ছে ফুসফুস।
আমরা যে বললাম না প্রথমে হচ্ছে কোথা থেকে কোথায় আসলো, আমি তোমাকে অক্সিজেন আসার আমাদের সিরিয়ালটা বলি। দেখো প্রথমে হচ্ছে নাসারন্ধ্র, তারপর হচ্ছে নাসা গহ্বর, ঠিক আমাদের নাকের ভিতরে যে গহ্বরটা, ঠিক তারপর হচ্ছে আমাদের গলবিল, দেখছো গলবিলের ঠিক গলবিলের পর কি আসিল ষড়যন্ত্র, তারপরে আসিল শ্বাসনালী, তারপরে আসিল ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস, তারপরে আসিল ব্রঙ্কিওল, যেগুলো আরও বিভাজিত ব্রঙ্কাস আরও বিভাজিত ব্রঙ্কিওল তৈরি করে, এবং শেষে ফুসফুস। ফুসফুসের কোথায়? এলভিউলাসে। তাহলে এটা হচ্ছে আমাদের পথ, অক্সিজেন ঢোকার পথ শরীরের মধ্যে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ঠিক উল্টাভাবে চলে যাবে। কার্বন ডাইঅক্সাইড কীভাবে যাবে? এরকম ফুসফুস, তারপর ব্রঙ্কাস, তারপর শ্বাসনালী, ষড়যন্ত্র, গলবিল, নাসাগহ্বর, নাসাযন্ত্র, এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে শ্বাসক্রিয়ার মাধ্যমে অক্সিজেন এলভিউলাসে আসলো। ঠিক আছে, এলভিউলাসে আসার পর কী হয় দেখো, এই চিত্রটা দেখো, এখানে দেখো, এই যে এটা হচ্ছে এলভিউলাস, এলভিউলাসে এখানে এটা হচ্ছে এলভিউলাসের আবরণ, স্কোমাস এপিথেলিয়াম। তখন কী হবে? এই যে অক্সিজেন এখান থেকে, এখানে ধরো অনেক বেশি অক্সিজেন আছে। ঠিক আছে, এই যে অক্সিজেন আসতেছে, এগুলো হচ্ছে অক্সিজেন আসার ডাইরেকশন। ঠিক আছে, অক্সিজেনগুলো কী হবে? তারপরে দেখো অক্সিজেন এখানে চলে আসবে, দেখো এখান থেকে অক্সিজেন চলে আসতে, দেখছো? তাহলে এই কী করতেছে ওরা, তোমার এই যে এই দেখো অক্সিজেন এখানে এই জায়গায় চলে আসতেছে, কোন প্রক্রিয়ায়? তো এটা হচ্ছে ব্যাপন। কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়া হচ্ছে এটা। ব্যাপন প্রক্রিয়ায় এখানে অক্সিজেনের চাপ বেশি, এখানে অক্সিজেনের চাপ কম। কিসের পার্থক্য? চাপের পার্থক্য। কিসের পার্থক্য? চাপের পার্থক্যের কারণে এখান থেকে এখানে চলে আসতেছে, এখানে অক্সিজেন বেশি, এখানে অক্সিজেন কম। এই জন্য এখান থেকে ডিরেক্ট ব্যাপন প্রক্রিয়ায় এলভিউলাস থেকে আমাদের কৈশিক নালিকা, এগুলো এটা হচ্ছে কৈশিক নালিকা। এই এলভিউলাস থেকে কৈশিক নালিকা চলে আসছে। এটাই হচ্ছে আমাদের। তাহলে প্রথমে আমরা কি করলাম? অক্সিজেন পরিবহনে অক্সিজেনকে প্রথমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা ফুসফুসে আনলাম। কীভাবে আনলাম? এই যে তোমার চিত্র। তারপর ফুসফুস থেকে আনলাম কীভাবে? 2 নাম্বার এলভিউলাস। তো এখানে কী হবে? এলভিউলাস থেকে কোথায় আসবে? তো এখানে এলভিউলাস থেকে আসবে তোমার হচ্ছে আমাদের যে কৈশিক জালিকা, সেখানে অর্থাৎ ব্লাডে, কৈশিক জালিকা অর্থাৎ রক্তে চলে আসলো। কোন প্রক্রিয়ায়? প্রক্রিয়াটার নাম হচ্ছে ব্যাপন। ঠিক আছে, তাহলে আমাদের বায়ু থেকে, এখানে লিখে দিই, বায়ু থেকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন চলে আসলো ফুসফুস থেকে এখন রক্তে নিয়ে আসছি। এখন শুধু রক্ত থেকে আমরা কই নেওয়ার উদ্দেশ্য সেলের মধ্যে, অক্সিজেন কিন্তু আমাদের উদ্দেশ্য সেলের মধ্যে দেওয়া। তাহলে আমরা প্রথমে কোথা থেকে কোথায় আনলাম? প্রথমে বায়ু থেকে আনলাম আমরা ফুসফুসে, এই যে ফুসফুস থেকে এখন রক্ত। এখন 3 নাম্বার, রক্তের মাধ্যমে দুইভাবে প্রবাহিত হবে। কীভাবে রক্তে প্রবাহিত হয়? রক্তে হয় দুই জায়গায় প্রবাহিত হয়। 1 নাম্বার হচ্ছে তোমার রক্তরসে, আর 2 নাম্বার হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়, আরবিসিতে। না, সরি, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বলে বলেছি। এটা হচ্ছে রক্তরসে, আর আরেকটা হচ্ছে একটা যৌগরূপে। রক্তরসের ডিরেক্ট কিছু রক্তরসের মাধ্যমে চলে যায় অক্সিজেন, ডিরেক্ট রক্তরস
হেড রক্তরসে দ্রবীভূত হয়, ঠিক আছে। আর যৌগরূপে বলতে কোন যৌগ, তোমার এই যে অক্সিজেন আছে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে, এই যে হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া তৈরি করে অক্সি হিমোগ্লোবিন, অক্সিজেন HbO2 অথবা অক্সি হিমোগ্লোবিন। এখানে এটা হচ্ছে মেজর, এই যে মেজর মানে হচ্ছে এই তোমার যৌগরূপে বেশি প্রবাহিত হয় এবং রক্তরসে দ্রবীভূত হয় অনেক কম, তাহলে এটা হচ্ছে মাইনর। কত পার্সেন্টেজ, এটা একটা পার্সেন্টেজ যেটা তোমার বইতে নাই। সো যৌগরূপে হচ্ছে মেজর এবং রক্তরসে হচ্ছে মাইনর। যৌগরূপের ক্ষেত্রে অক্সিহিমোগ্লোবিন, এটা এই যৌগ হওয়ার কারণ এটা হচ্ছে অনেক সহজেই ভেঙে যায়। দেখো এই রক্ত ইভেনচুয়ালি কোথায় যাচ্ছে, সেলে। এটা যখন সেলে যাবে সাথে সাথেই কী হবে, এই অক্সিহিমোগ্লোবিন সেলের মধ্যে যাওয়ার পর অক্সিজেন এবং হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে, এই সেলটা অক্সিজেন নিয়ে নিবে এবং হিমোগ্লোবিনটা আবার ফিরে চলে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের ওভারঅল অক্সিজেন পরিবহন, ঠিক আছে। অক্সিজেন পরিবহন প্রথমে আমরা শুরু করতেছি বায়ু থেকে, প্রশ্বাসের মাধ্যমে যে শ্বাসক্রিয়ার মেকানিজমটা আছে তার মাধ্যমে আমরা কী করলাম, অক্সিজেন আসলো আমাদের কোথায়, ফুসফুসে। যে পথ আসলো এই পথটা লিখে দিলাম তোমাদের, ঠিক আছে। তাহলে 1 নম্বর স্টেপ শেষ। ফুসফুসে আসলো, ফুসফুসের কোথায় আসলো, এলবিউলাসে আসলো, কারণ এলবিউলাস থেকে আমাদের রক্ত আনতে হবে। এলবিউলাস থেকে আমাদের কোশ্চেন তালিকায় কোন প্রক্রিয়া আসলো, ব্যাপন প্রক্রিয়ায়। তাহলে 2 নম্বর সিস্টেম রক্ততে আনা শেষ। প্রথমে আনলাম 1 নম্বর প্রক্রিয়ায় ফুসফুসে বা এলবিউলাসে, 2 নম্বর রক্ততে, 3 নম্বর আমরা কোথায় নিব, সেলে। এই যে সেল, এই সেলে নিব। সেলে নিতে হলে কী করতে হবে, দুইভাবে, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে যৌগরূপে। রক্তরসের ভাবে হচ্ছে ডিরেক্ট দ্রবীভূত হয়ে যায় রক্তরসের সাথে, আর যেটা হচ্ছে মাইনর পদ্ধতি। আর মেইন হচ্ছে যৌগরূপে, কোন যৌগ, অক্সি হিমোগ্লোবিন। কীভাবে তৈরি হয়, অক্সিজেন যোগ হিমোগ্লোবিন তৈরি করে অক্সি হিমোগ্লোবিন, যেটা হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি ভাঙতে পারে, সেটা এখানে তৈরি হয়ে সাথে সাথে সেলের মধ্যে গিয়ে ভেঙে যায়, সেল অক্সিজেন পেয়ে যায়। তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু সেলের মধ্যে অক্সিজেন পৌঁছানো, যেটা হয়ে গেল। তাহলে আমার অক্সিজেন পরিবহন শেষ। এখন আমরা পড়বো তোমার একদম কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা। তো কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে হচ্ছে ধরো ঠিক উল্টা কাজ হবে। প্রথমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন লিখি, CO2 পরিবহন। প্রথমে শ্বাসক্রিয়ার মাধ্যমে, উদ্দেশ্য হচ্ছে সেল টু বায়ু। আর আমাদের আগের অক্সিজেন পরিবহনের উদ্দেশ্য ছিল বায়ু টু সেল, এটা হচ্ছে পাথওয়ে ফুল। তাইলে তোমার প্রথমে হচ্ছে আমরা সেল টু বায়ু না, তাইলে প্রথমে কি হবে, সেলের মধ্যে আমরা কি করব, সেল থেকে যাবে আমরা কোথায়, প্রথমে রক্তে যেতে হবে না, কারণ আমরা তো প্রথমে রক্ত থেকে সেলে ঢুকাইছিলাম। এই যে অক্সিজেন আমাদের, এই যে অক্সিহিমোগ্লোবিন এগুলো কোথায়, রক্তে। এই যে যুক্তি সবগুলো রক্ত হয়েছিল, রক্ত থেকে আমরা সেলে নিয়েছিলাম, তাহলে সেল থেকে রক্ত বের হইতে হইব। সেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে সেটা রক্ত কীভাবে যাবে, তোমার সেলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডের চাপ, সেটা রক্তের চাপের চেয়ে, রক্তের কার্বন ডাইঅক্সাইডের চাপ তার চেয়ে বেশি এবং রক্তের চাপ কম, তখন কী হবে, সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা রক্তের মধ্যে চলে যাবে, ঠিক আছে। গেল, এটা কি কোন প্রক্রিয়া, ব্যাপন। তারপর গেল 2 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কী হবে, রক্তে। এখন রক্তে চলে আসছে, তাহলে এখন রক্তে আসার মানেই হচ্ছে রক্তে পরিবহন করে কোথায় নিয়ে যাবে, রক্ত টু এলভিউলাস। আমরা যখন অক্সিজেন নিয়েছিলাম তখন কিন্তু আমরা দেখো এলভিউলাস থেকে আমরা রক্তে আনছিলাম, এই যে এলভিউলাস থেকে রক্তে আনছিলাম না। এখন উল্টা করব, রক্ত থেকে এলভিউলাসে নিব। রক্ত থেকে এলভিউলাসে রক্তে দুইভাবে পরিবহন হয়, দুইভাবে, ঠিক আছে। 1 নম্বর সেটা হচ্ছে রক্তরসে,
একটা হচ্ছে আরবিসিতে। রক্তরসে একটা যৌগ গ্রুপে, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। আর আরবিসিতে হচ্ছে পটাশিয়াম বাইকার্বনেট, HCO3 বা পটাশিয়াম বাইকার্বনেট। এই দুই রূপে তোমার রক্তের মধ্যে পরিবহন হইল, ঠিক আছে। তারপর তোমার রক্তরসের মধ্যেও কিন্তু ডিরেক্ট দ্রবীভূত হয়েও কিছু পরিমাণ তোমার পরিবহন হয়, সেটা এত বেশি মেনশন করা নাই। তো আপাতত মনে রাখো এই দুইভাবে। তো তাহলে এখন কোথায় চলে আসলো? এলবিউলাসে। তো এখানে এলবিউলাসে চলে আসলো, তখন এলবিউলাস থেকে আবার কোথায় যাবে? বায়ুতে। তাহলে দেখো এলবিউলাস থেকে বায়ুতে যাওয়ার সিস্টেম হচ্ছে এটা, এই যে এখানে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? এই যে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, তারপরে এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড, কী হবে? এদিকে এলবিউলাসে চলে যাবে ডিরেক্ট, ঠিক আছে। কোন প্রক্রিয়ায়? ব্যাপন। এটাও ব্যাপন, সব কিছুই ব্যাপনের খেলা এখানে। তাহলে কী হবে? এখানে এখানে টার্গেট কই? আমাদের রক্ত থেকে মেইনলি এলভিউলাস। কোন প্রক্রিয়া? ব্যাপন, ঠিক আছে, গেল। এখন এলভিউলাসে চলে আসলো। এলভিউলাসে আসলে এলভিউলাস থেকে বায়ু, এলভিউলাস থেকে বায়ু। কোন এটা কীভাবে হবে? ওই যে প্রশ্বাস। কোন প্রক্রিয়া? নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাস ছাড়ি না আমরা, এই যে এই প্রক্রিয়া দিছিলাম আমি একটু আগে যখন আমরা প্রথম দিকে পড়ছিলাম, এই যে প্রক্রিয়াটা। তাহলে এই প্রক্রিয়াটা এটা এখন রিপিট হবে, জাস্ট উল্টা ডাইরেকশনে। এটা এখানে ডুপ্লিকেট করতে হবে। এই যে এখানে এই যে হয়ে গেল। তাহলে এখন ডাইরেকশনটা এইদিকে থাকবে, এইদিকে এলভিউলাস থেকে প্রথমে যাবে ব্রঙ্কিওল, তারপর ব্রঙ্কাস, তারপর শ্বাসনালী, তারপর হচ্ছে তোমার শ্বাসনালী, তারপর হচ্ছে ষড়যন্ত্র, তারপর হচ্ছে গোলবিল, তারপর হচ্ছে নাসাগহ্বর, তারপর হচ্ছে নাসারন্ধ্র হয় বায়ুতে। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড পরিমাণ, ঠিক আছে। তাহলে আমাদের ওভারঅল একটা রিভিউ দিয়ে দিই তোমার প্রথম থেকে। প্রথমে হচ্ছে বলছিলাম আমরা শ্বাসক্রিয়ার মেকানিজমে তোমার চাপের সূত্রটা মনে রাখবা। আয়তন বলে চাপ কমে। তারপর হচ্ছে শ্বাসক্রিয়া কীভাবে হয়? প্রথমে হচ্ছে প্রশ্বাসের ক্ষেত্রে কী হয়? বক্ষপিঞ্জরের আয়তন বাড়াতে হবে। তাহলে কীভাবে প্রশ্বাসটা কীভাবে? বক্ষপিঞ্জরের সংকোচন, বক্ষপেশি যেটা আছে সেটা সংকোচন হবে এবং ডায়াফ্রামের সংকোচন হলে এটা ডায়াফ্রামের সংকোচন, ডায়াফ্রাম নিচের দিকে যাবে। ডায়াফ্রাম নিচের দিকে গেলে বক্ষগহ্বরের আয়তন বাড়বে। বক্ষগহ্বরের আয়তন বাড়লে চাপ কমবে। বক্ষগহ্বরে যদি চাপ কমে তাহলে বায়ুতে চাপ বেশি, বক্ষগহ্বরের চাপ কম, তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। অর্থাৎ বায়ু থেকে অধিক চাপের বায়ু থেকে ভিতরের দিকে বক্ষগহ্বরে বায়ু চলে আসবে কি সাথে? অক্সিজেন। গেল প্রশ্বাস। এখন আছে নিঃশ্বাস, ঠিক উল্টা। তখন সাথে সাথে প্রশ্বাসের সাথে সাথেই কিন্তু নিঃশ্বাস হয়ে যায়। বক্ষপেশি ও ডায়াফ্রামের প্রসারণ হবে। ডায়াফ্রাম উপরের দিকে, এই যে ডায়াফ্রাম উপরের দিকে যাবে। উপরের দিকে গেলে বক্ষগহ্বরের আয়তন কমবে। যদি আয়তন কমে তাহলে চাপ উল্টা বাড়বে। এখন দেখো ভিতরে চাপ বেশি, বায়ুতে চাপ কম, তো ভিতর থেকে বাইরে চলে যাবে। কী যাবে? কার্বন ডাইঅক্সাইড। গেল, এটা হচ্ছে নিঃশ্বাস। তারপর এখন অক্সিজেন পরিবহন। তাহলে অক্সিজেন পরিবহনের কয়টা স্টেপ? প্রথমে হচ্ছে বায়ু থেকে আমাদের অক্সিজেন আনতে হবে। তো শ্বাসক্রিয়ার মাধ্যমে আমরা বায়ু থেকে অক্সিজেন আনলাম। কোথায় আনলাম? ফুসফুসের কোথায়? এলভিউলাসে আনলাম। 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ এলভিউলাস থেকে কোথায়? রক্তে আনলাম। কোন প্রক্রিয়ায়? ব্যাপন, ঠিক আছে। এলভিউলাস থেকে কোষিক নালিকাতে আনলাম বা রক্তে আনলাম। 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ কি? রক্তের মধ্যে এখন প্রবাহিত করতে হবে দুইভাবে। রক্তরসে ডিরেক্ট দ্রবীভূত হয়,
অথবা 2 নম্বর হচ্ছে যৌগরূপে বেশি প্রবাহিত হয়। যৌগরূপে কীভাবে হবে, একটা যৌগ তৈরি করবে যার নাম অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেন যুগ হিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন। সেটা সহজে ভেঙে যায়, যাতে সেলেকে সহজে ভেঙে যায়, তার জন্য এই যৌগ তৈরি করা। তাহলে সেলে গেল, অক্সিজেন ভেঙে গেল, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হয়ে গেলো যে আমরা কোথা থেকে কোথায় নিলাম, 3 নম্বর স্টেপে নিলাম আমরা রক্ত টু সেল, শেষ। আমাদের সেল অক্সিজেন গেল, সেলের মধ্যে এখন শোষণ হইলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো। এখন সেই কার্বন ডাইঅক্সাইড আবার সেল থেকে বের হচ্ছে, সেল থেকে রক্তে গেল, কিসের মাধ্যমে, বেপনের মাধ্যমে, ঠিক আছে। এখন রক্তে আসলো, রক্তে আসার মানে হচ্ছে পরিবহন করা, রক্তে আসা মানে হচ্ছে পরিবহন। রক্তের মধ্যে পরিবহন করবে দুইভাবে, একটা হচ্ছে রক্তরসে সোডিয়াম বাইকার্বনেট রূপে এবং আরবিসিতে পটাশিয়াম বাইকার্বনেট রূপে। এখন উদ্দেশ্য হচ্ছে রক্ত থেকে আমরা ট্রান্সপোর্ট করে নিলাম, পরিবহন করলাম, নিতে হবে কই, অ্যালভিওলাসে। কোন প্রক্রিয়ায়, বেপন প্রক্রিয়ার মাধ্যমে ডিফিউজ হয়ে যাবে বা বেপন হয়ে যাবে। তারপরে চলে আসলাম অ্যালভিওলাসে, অ্যালভিওলাস থেকে এখন কোথায়, বায়ু। কোন প্রক্রিয়ায়, বেপন প্রক্রিয়ায়। এই প্রক্রিয়াটার নাম কি, নিঃশ্বাস। তোমার যদি পথটা লাগে এই পথ, নাসারন্ধ, নাসাগমনগুলো বেলে, এটা সেম অক্সিজেনের ক্ষেত্রে এটা, জাস্ট ডিরেকশনটা উল্টা। তো এটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস।